মূলত স্প্রেডশিট নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারটির মাধ্যমে, সেটি হলো মাইক্রোসফট এক্সেল। এটি একটি বহুল প্রচলিত সফটওয়্যার এবং এটি একটি স্প্রেডশিটের স্ট্যান্ডার্ড ভার্সন হিসেবে ধরা হয়। মাইক্রোসফট এক্সেল মূলত মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অংশ এবং মাইক্রোসফট প্যাকেজের অন্তর্গত এবং মাইক্রোসফট প্যাকেজের সাথেই এটি আসে। তো শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেল ওপেন করলেই আমরা প্রথমে দেখতে পাবো ওপরে টাইটেল বারে লেখা রয়েছে বুক 1। সাধারণত যখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করি তখন এটি একটি ওয়ার্ক বুক ওপেন করে। ওয়ার্ক বুক হলো অনেকগুলো স্প্রেডশিটের সমন্বয়ে তৈরি একটি স্প্রেডশিট। একটি ওয়ার্কবুকে অনেকগুলো স্প্রেডশিট থাকতে পারে। একটি ওয়ার্কবুকে স্প্রেডশিটগুলোকে আমরা বিভিন্ন নাম দিতে পারি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে সবার উপরে রয়েছে টাইটেল বার, তার নিচে মেনু বার, তার নিচে রিবন এবং তার নিচে রয়েছে অ্যাড্রেস বার অর নেম বক্স এবং তার পাশে রয়েছে ফর্মুলা বার। এখানে সাধারণত এক্সেলে আমরা ফর্মুলা লিখে থাকি। যাই হোক, এক্সেলের মেনু বারে রয়েছে বিভিন্ন মেনু এবং বিভিন্ন মেনুর বিভিন্ন কাজ রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসা যাক এক্সেলের মূল পরিচিতিতে। তো এক্সেলে আমরা যখনই ওপেন করি তখনই দেখতে পাই এখানে প্রচুর সারি রয়েছে, আড়াআড়িভাবে এবং উলম্বভাবে। সাধারণত অনুভূমিক সারিগুলোকে আমরা রো বলি এবং উলম্বভাবে সারিগুলিকে আমরা বলি কলাম। কলামগুলিকে সাধারণত এ বি সি ডি ই এফ এইভাবে অ্যালফাবেট দ্বারা চিহ্নিত করা হয় এবং রোগুলিকে সাধারণত 1 2 3 4 এভাবে নাম্বারিংয়ে চিহ্নিত করা হয়। এই রো আর কলমের সংযোগস্থলকেই আমরা বলি সেল। যেমন এখানে একটা সেল এবং প্রতিটি সেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে। যেমন এই সেলটির অ্যাড্রেস M21, মানে M নাম্বার কলাম এবং 21 নাম্বার রো দ্বারা এই সেলটি তৈরি হয়েছে। এক্সেলে সাধারণত আমরা তথ্য এই সেলের মধ্যেই রাখতে পারি এবং এক্সেলের সমস্ত তথ্য এই সেলের মধ্যেই জমা থাকে এবং এই সেলগুলোতে আমরা তথ্য, ফর্মুলা, নাম্বার, বিভিন্ন ধরনের তথ্য রাখতে পারি এবং এই সেলগুলোতেই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে সেই তথ্যগুলোর বিশ্লেষণও করতে পারি। যেমন এখানে যদি আমি 1 নম্বর কলামে A1 সেলে 1 লিখি, A2 সেলে 2 লিখি, A3 সেলে 3 লিখি, এভাবে যদি আমরা সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে অটোমেটিক্যালি নাম্বারিংটা আমাদের হয়ে যায়। এখানে কি হয়, এখানে প্রথম দুটি নাম্বারের ডিফারেন্স ক্যালকুলেট করে তৃতীয় নম্বরটি জেনারেট হয়। একই রকমভাবে যদি আমরা এ লিখি তারপরে বি লিখি, এক্ষেত্রে কিন্তু নতুন নাম্বার জেনারেট হয় না, এ বি রিপিট হয়, কারণ এটি নাম্বার নয়। আবার আমরা যদি যোগ করতে চাই নাম্বারগুলোকে, আমরা এই সেলেই ফর্মুলা লিখতে পারি। ফর্মুলা লেখার জন্য আমরা যে কোনো সেলে যখন ইজ ইকুয়াল টু সিম্বল দিই তখন সেটা ফর্মুলা সেলে পরিণত হয়। এর ভেতরে আমরা ফর্মুলা দিই, যেমন সাম ফাংশনের দ্বারা আমরা বিভিন্ন সেলে তথ্যগুলিকে যোগ করতে পারি। যেমন 1 2 3 4 5 এভাবে একটা একটা করে সেল দিয়েও যোগ করতে পারি, অথবা এইভাবে আমরা পুরো রেঞ্জকে লিখেও আমরা করতে পারি। সাধারণত রেঞ্জ বোঝানো হয় কোলন দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন কোলন দ্বারা আমরা রেঞ্জ বোঝাই। A1 থেকে A19 পর্যন্ত রেঞ্জকে যোগ করে দেয় সাম ফাংশনটি, যোগ করে 190 করে দেয়। তো এক্সেল এইভাবে কাজ করে। এক্সেলের সেলগুলোতে আমরা মূলত নেভিগেশন, মানে এক সেল থেকে অন্য সেলে সাধারণত অ্যারো কি দ্বারা যেতে পারি, ডান দিক থেকে বাঁ দিক, ওপর থেকে নিচে,
অথবা মাউসে ক্লিক করেও আমরা এক সেল থেকে অন্য সেলে যেতে পারি। এছাড়াও যদি আমরা কন্ট্রোল প্রেস করে আপার অ্যারো প্রেস করি তাহলে প্রথম রোতে পৌঁছে যায়, এবং যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে একদম শেষ রোতে পৌঁছে যায়। শেষ রো নাম্বার হলো 10,48,576 এবং প্রথম রো নাম্বার হচ্ছে 1। এবং কন্ট্রোল চিপে যদি আমরা লেফট প্রেস করি তাহলে একদম প্রথম সেল অর্থাৎ প্রথম কলাম প্রথম রোতে যায়। এবং কন্ট্রোল প্রেস করে যদি আমরা রাইট অ্যারো প্রেস করি তাহলে লাস্ট কলাম XFDতে যায়। এবং কন্ট্রোল প্রেস করে লাস্ট রাইট অ্যারো এবং ডাউন অ্যারো পরপর প্রেস করলে আমরা লাস্ট সেলে যেতে পারি, যেটা হচ্ছে XFD 10,48,576। এবার সাধারণত আমরা রো বা কলামের মধ্যে নেভিগেট করে থাকি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।